শালা মনের সুখে একটু ঘুমোবো তারও উপায় নেই, সকাল থেকে শুধু হই হই হই। একটা হইচইয়ের শব্দে 8টা নাগাদ ঘুমটা ভেঙে গেল গণেশের। বিরক্তিতে মুখ বিকৃত করে উঠে বসলো খাটের ওপর। কাল রাতে পালা শেষ হতে 2টো বেজেছে। তারপর মেকআপ তুলে শুতে শুতে প্রায় ভোর। পালা থাকলে বেলা 10টার আগে ওঠে না গণেশ, কাজেই অসময়ে ঘুম ভেঙে যাওয়ায় মুখে কয়েকটা কাঁচা খিস্তি এলো তার। খিস্তি দিয়ে মন ঠান্ডা হলে দেখতে গেল হইচইটা কিসে। আরে হলোটা কি? আরে এই মদন, এই শিবে, আরে কেউ কিছু বলবি তো নাকি? এত চেঁচামেচি কিসের রে? ব্যাপার শুনে গায়ের রোম খাড়া হওয়ার জোগাড়। কাল রাতে নাকি নসু পাগলার বাবা বিপিন খুড়োকে নিশিতে ডেকেছে। মাঝরাতে খুড়ো নসুর গলায় বাবা বাবা ডাক শুনে দরজার শিকল খুলে বেরিয়ে গিয়েছিল প্রায়। আচমকা খুড়ি টের পেয়ে আটকায় খুড়োকে। নসু প্রায় দিনই বাড়ি ফেরে না, রেল লাইনের ধারে শ্মশান কালীতলায় পড়ে থাকে। খুড়োর ভারী চিন্তা হয় ওকে নিয়ে। কাল রাতে ও অনেক দেরিতে বাড়ি ফিরেছে। তার আগেই খুড়ো আফিমকে ঘুমিয়েছে, তাই খুড়ি জানলেও খুড়ো জানে না কখন নসু ফিরেছে। শেষ রাতের দিকে বাবা ডাক কানে আসায় ভেবেছিল নসু ফিরেছে বুঝি। এদিকে নসু তখন নিজের ঘরে ঘুমে বিভোর। খুড়ি না আটকালে যে কি হতো কে জানে। বলিস কি রে শিবে, এই যে সাংঘাতিক ব্যাপার। বিপিন করে কপাল ভালো বেঁচে গেছে। কি হচ্ছে কে জানে, এই গ্রামে তো আগে কোনোদিন এসব হয়নি। কিছুদিন ধরে কি যে শুরু হয়েছে দেখ মদন, এর একটা বিহিত না করলেই নয়। বিপিন খুড়ো দাওয়ায় বসে এখনো শিউরে শিউরে উঠছে। পেছনে বসে নসু আর নসুর মা। অনেক লোক ঘিরে রয়েছে ওদের। হাই তুলতে তুলতে ওদের পেছনে গিয়ে দাঁড়ালো গণেশ। নানান ধরনের কথাবার্তার মাঝে গলা তুলল সে। হ্যাঁ রে নসু, তুই তো তন্ত্র সাধনা করিস, তো বাঘের ঘরেই ঘোগের বাসা। থামো তো কনসাদা, বাবা কি শুনতে কি শুনেছে তার ঠিক নেই। এমনিতে তো কানে কম শোনে। আর আমার সাধনা নিয়ে কিছু বলবে না কিন্তু। গণেশ দাঁত বের করে হাসল, তারপর পেছন চুলকাতে চুলকাতে বলল, দিন দিন চেহারাটা যা বানাচ্ছিস, তন্ত্র তোর যন্ত্র পাল্টে দিল না তোরে? একটু মেইলি চেহারার নসুকে গণেশের কাছে অপ্রস্তুত হতে দেখে গ্রামের লোকেরা ভারী আমোদ পেল। মুখ লাল করে দুমদাম পা ফেলে বেরিয়ে গেল নসু। নসুর যাওয়ার পথের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আবার মুখ খুলল গণেশ। গ্রামের লোকেদের উদ্দেশ্য করে বলল,
তাদের এই তো বড় চিন্তার কথা হলো। সামনে এই কদিন আগে ছোট মাস্টারের মেয়েটাকে নিশিতে ডাকলো, দেখো ভালো করে একটু হাওয়ায় হাত কপাল জোরে বেঁচেছে। আবার এই আমার সঙ্গে কোনো প্রতিকার করা দরকার তো নাকি রে? গণেশের কথায় সাই দিয়ে উঠল উপস্থিত লোকজন। কয়েকদিন আগে গ্রামের স্কুলের সতু মাস্টারের মেয়ে খেন্তি রাতের বেলা ওর নাম ধরে ডাক শুনে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। ওর বুড়ি ঠাকুমা রাতে পেচ্ছাপ পেলে দাওয়ার কোণে রাখা মাটির হাঁড়িতে করত। বেরোবার সময় খেন্তির পায়ে লেগে হাঁড়ি উল্টে ওর গায়ে ময়লা জল লেগে যায়। শিকার অপবিত্র হয়ে যাওয়ার ফলেই হয়তো খেন্তি বেঁচে যায়। মাঝরাতে হুঁশ ফিরে নিজেকে ঘরের বাইরে দেখে ভয়ে কেঁদে ওঠে সে। তখন জানাজানি হয় সব ঘটনা। সেই থেকে গ্রামে একটা উদ্বেগ কাজ করছিল মানুষের মধ্যে। তার উপর আবার গত রাতে বিপিন খুড়োর ঘটনা। ঠিক হলো পাশের গ্রামের পীর বাবার দরগায় যাওয়া হবে এর প্রতিবিধান চেয়ে। বাইরে ঝেঁঝির ডাক শুনতে শুনতে ঘুমে চোখ জড়িয়ে আসছে ঝর্ণার। সারাদিনের কাজকর্ম সেরে রাতের বেলায় গা ধুয়ে এসে বসলেই শরীরটা ছেড়ে দেয়। বয়স তো বেড়েছে, নয় নয় করেও 2-20 হলো। দুর্গাপুজোর সপ্তমীতে জন্ম ঝর্ণার। বাবা তাই ওকে দুর্গামা বলেই ডাকত। মা বলতো, মেয়ে আমার বড় ভাগ্যমানী। একটা দীর্ঘশ্বাস ফেলে ঝর্ণা। বাবা মা ভাগ্যিস বেঁচে নেই, তাই তাদের ভাগ্যমানী মেয়ের এমন ভাগ্য দেখে যেতে হলো না। বিয়ের পর ঝর্ণার বর মৃণাল তাকে সুখেই রেখেছিল। গ্রামের বৌঝিয়েদের ঈর্ষার কারণ ছিল তাদের ভাব ভালোবাসা। 16 বছর বয়সে বিয়ে হয়েছে ঝর্ণার। এত বছরের সংসারে একদিনের তরেও মতের অমিল হয়নি তাদের। মাঝে একমাত্র মেয়েকে বড় করা, ভালো বিয়ে দেওয়া, এই পর্যন্ত ঝর্ণা একটু ব্যস্ত ছিল। আবার গত 5 বছর ধরে মৃণাল ছাড়া তার জীবনে আর কিচ্ছু নেই। মেয়ের বিয়ে হয়েছে ভালো ঘরে, ভালো বরে। তবে তারা গরিব বাবা মায়ের ঘরে তাদের বৌমাকে পাঠায় না। তা হোক, মেয়ে তো ভালো আছে, তাতেই ঝর্ণার মৃণাল খুশি। সবই ঠিকই চলছিল, কিন্তু কি যে হলো, 3 বছর আগে হঠাৎ মৃণাল ঘরের মধ্যেই পড়ে গেল, পড়েই অজ্ঞান। তারপর ডাক্তার, হাসপাতাল, ব্রেন স্ট্রোক না কি যেন বলল ডাক্তার। সেই যে পড়ল লোকটা, সেই থেকে বিছানা সই হয়েই রইল। মুখে কথাটি নেই, না নরম না চরণ, জড় পদার্থের মতো পড়ে আছে শুধু। পেচ্ছাপ পায়খানা নিঃসারে হয়ে যায়। ভাত তরকারি লেই করে চামচ দিয়ে মুখে দিলে কোনো মতে গিলতে পারে। শুধু বড় বড় চোখ দুটো ঘুরে ফিরে ঝর্ণাকে দেখে। আধো তন্দ্রায় আকাশ পাতাল ভাবছিল ঝর্ণা। হঠাৎ টিনের চালে দমাস করে একটা শব্দ হতেই চটকা ভেঙে গেল। উফ, আবার একটা ডাব পড়ল। এবছর আর একটাও নারকেল পাওয়া যাবে না মনে হচ্ছে। প্রতি বছর শীতে গ্রামের লোকের কাছে নারকেল বিক্রি করে বেশ দুপাশা হয় ঝর্ণার। এবার এত ডাব পড়ে যাচ্ছে, কি জানি কি হবে। কোনো মতে নিজের শরীরটাকে টেনে তোলে সে। ডাবটা এখনই না নিয়ে এলে পাড়ার ডেঁপো ছোঁড়াগুলো রাতের বেলা নিয়ে পালাবে। যদিও গ্রামে ডাবের তেমন চাহিদা নেই, বিক্রি করলে কেউ নেবে না, অথচ চুরি করতে ছাড়বে না। উঠে দাঁড়িয়ে খাটের দিকে নজর গেল ঝর্ণার। মৃণাল ঘুমোচ্ছে, মুখটা হাঁ হয়ে আছে তার। আর সেই হাঁ মুখ থেকে লালা গড়িয়ে এসেছে গাল বেয়ে কানের দিকে। পরনের শাড়ির আঁচলটা দিয়ে মৃণালের গলাটা মোছাতে মোছাতে চোখে জল এলো ঝর্ণার। নিজের চোখের জলও মুছে নিল আঁচল দিয়ে। তারপর দরজার শিকল নামিয়ে বাইরে পা বাড়ালো। মাঝরাত,
হনহন করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছে এক ব্যক্তি। তার নগ্ন শরীরে উত্তরে হাওয়া মাঝে মাঝে কাঁপুনি ধরে যাচ্ছে। বিড়বিড় করে নিজের মনে কি যেন বলে চলেছে সে। দুই হাতে কিছু একটা আঁকড়ে ধরে প্রায় ছুটে চলেছে সে। বেশ কিছুটা যাওয়ার পর সে থমকে দাঁড়ায় একটা বাড়ির সামনে। এতক্ষণ ধরে যা বলছিল সেটাই একটু উচ্চ স্বরে বলতে বলতে এগিয়ে গেল সে। তারপর আস্তে আস্তে দাওয়ায় উঠে মিহি গলায় ডাকলো, গণেশ, গণেশ। কয়েক মুহূর্তে নীরবতা, তারপর খুলে গেল ঘরের দরজা। বেরিয়ে এলো গণেশ, ঘুমের মধ্যে হাঁটছে যেন। গণেশ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হাঁটা শুরু করল। মন্ত্রমুগ্ধের মতো গণেশ এগিয়ে চলল তার পিছন পিছন। গ্রাম ছেড়ে একটু এগিয়ে রেল লাইন, তার পাশেই শ্মশানকালীর মন্দির। তার কাছাকাছি এসে টলতে থাকা গণেশের সামনে গিয়ে কিছু দুর্বোধ্য মন্ত্র পড়তে পড়তে হাতে ধরা বস্তুটি বাড়িয়ে ধরল সে। বস্তুটি একটা ডাব ছাড়া আর কিছুই না। গণেশ মাটিতে পড়ে যেতেই হাতের ডাবটার ওপর দিকে ঢাকনাটা চেপে দিল নসু। নে, এবার দেখ, নসুর পেছনে লাগা। আজ নয়, অনেক দিন থেকে তুই আমার পেছনে লেগে আছিস। লোকের কাছে নসুকে নিয়ে ঠাট্টাই আর কি করে মজা পেত গণেশ। গ্রামে নসু পাগলা নামটা চালু করার পেছনেও গণেশ। যাত্রাপালার নায়কের রোল করে ধরাকে সরা জ্ঞান করত। একদিন মুখে বিচিত্র মেকআপ করে রাতের বেলা নসুর ঘাড়ে ঝাঁপ দিয়ে পড়েছিল গণেশ। সেদিন নসু মরেই যেত ভয়। শ্মশানকালীতলায় রাতে তান্ত্রিকরা আসে। ওদের পুজোর জোগাড়ে সাহায্য করলে দুছিলিম গাঁজা জোটে নসুর। তাই নিয়ে কম ব্যঙ্গ করেনি গণেশ। তার উপর প্রায়ই সবার সামনে অপমান। নসু তান্ত্রিক বাবার কাছে আর্জি জানিয়েছিল, বাবা, পায়ে পড়ি, একটা উপকার করুন, খুব দরকার বাবা। আপনি না দেখলে আমাকে আর কে দেখবে বলুন তো? কি চাস বল? এমন কিছু চাস না যে আমি দিতে পারবো না। কি যে বলেন বাবা, আপনি পারবেন না এমন কি আছে? বাবা, আমাকে নিশির ডাকের মন্ত্র শিখিয়ে দিন। আমি সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকবো বাবা। বলিস কি? তুই জানিস তুই কি চাইছিস? এ বিদ্যা শিখতে কারো কারো সারা জীবন লেগে যায়। আর তুই তুই চাস আমি তোকে এমনি এমনি শিখিয়ে দেব? কি চান বাবা? আমার হাতে থাকলে আমি সব এনে দেবো আপনাকে। তাহলে কথা দে, আমার সাধনার জন্য যা দরকার তুই সব জোগাড় করে দিবি। মানুষ হলেও, তা সে মরা হোক বা জ্যান্ত। দেব বাবা, আপনি যা বলবেন সব এনে দেব। শুধু একবার আমাকে ওই মন্ত্র শিখিয়ে দিন। একটা জানোয়ারকে সরিয়ে দিতে চাই এই পৃথিবী থেকে। বেশ, তবে শেখাবো, কিন্তু জেনে রাখ, আমার সঙ্গে বেঈমানি করিস না, রক্ষা পাবি না তাহলে। কি যে বলেন বাবা, আপনার সঙ্গে বেঈমানি? আমার ঘাড়ে কটা মাথা আছে। তবে একটা কথা খুব ভালো করে শুনে রাখ, জীবনে তুই মাত্র একবারই কারো প্রাণ নিতে পারবি এই মন্ত্র দিয়ে। তারপরেই এর শক্তি তোর কাছ থেকে চলে যাবে। একজন অসাধককে বেশি সুযোগ আমি দিতে পারবো। তাই হবে বাবা, তাই হবে। একবারের জন্যই দিন আমাকে ওই শক্তি। জীবনে মাত্র একবারই কারো প্রাণ নিতে ব্যবহার করতে পারবে এই মন্ত্র। এই শর্তে বাবা তাকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু এর জন্য তাকে আরও দুবার এর প্রয়োগ করতে হয়েছে। একবার সতু মাস্টারের মেয়ের ওপর, সেবার সে দেখতে চেয়েছিল সত্যিই কাজ হয় কিনা। আর দ্বিতীয়বার তার নিজের বাবার ওপর, যাতে নসুর ওপর গ্রামের লোকেদের সন্দেহ না পড়ে। আর যাই করুক, নসু নিশ্চয়ই নিজের বাবাকে মারতে চাইবে না। দুবারের একবারও নসু ডাবের কাটা মুখের ঢাকনা খোলেনি, তাই দুজনেই বেঁচে গেছে। নিশ্চিত হয়েই আজ বেরিয়েছিল সে।
আর কার্যসিদ্ধি। প্রতিশোধের আনন্দে পালাতে ভুলে গেল নসু। আর তখনই শয়ে শয়ে গ্রামবাসী এসে হাজির হলো সেখানে। সবার হাতেই চলছে মশাল। রে রে করে তেড়ে এসে নগ্ন নসুকে টেনে নিল উন্মত্ত জনতা। তার হাত থেকে ডাবটা পড়ে যাওয়ার মুহূর্তেই লুফে নিল ঝর্ণা। ডাবটা হাতে নিয়ে জনতার হাতে মার খেতে থাকা নসুকে পেছনে ফেলে দৌড়ল ঝর্ণা। আজ ডাব আনতে গিয়ে নসুকে দেখে ফেলেছিল সে। প্রথমে ভেবেছিল ডাব চুরি করতে এসেছে নসু। তারপর অন্ধকারে নগ্ন নসুকে দেখে চটকা খেয়েছিল সে। ছোটবেলায় মায়ের মুখে শোনা নিশির গল্প মনে পড়ে গিয়েছিল। নিশি কোনো প্রেতাত্মা নয়, আসলে তন্ত্র জানা মানুষ। একটা ডাবের মুখ কেটে সেই কাটা অংশ দিয়ে ডাবের মুখটা চেপে দিয়ে কোনো মানুষের নাম ধরে ডাকে নিশি। সেই লোকটা একবার ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে এলে মন্ত্র পড়ে তার আত্মাকে ওই ডাবের মধ্যে ভরে মুখটা আটকে দেয় সে। তাতে লোকটির আত্মা সারা জীবনের মতো বাঁধা পড়ে যায় ওই ডাবের ভেতর। লোকটি মারা গেলেও তার আত্মাকে নিজের চাকর বানিয়ে রাখতে পারে নিশিরূপী তান্ত্রিক। আবার ওই ডাবের জল কোনো মুমূর্ষুকে খাইয়ে দিলে সে নতুন জীবন ফিরে পায়। তবে সবই করতে হয় নগ্ন দেহে। নসুকে দেখে এই সব মনে পড়ে গিয়েছিল ঝর্ণার। নসুর পিছু নিয়েছিল সে, সব দেখেছিল লুকিয়ে লুকিয়ে। মনের মধ্যে নতুন করে আশা বাসা বেঁধেছিল। তারপর দৌড়ে গিয়ে গ্রামবাসীদের জড়ো করা তো সামান্য ব্যাপার। দুই হাতে ডাবটা আঁকড়ে ধরে ছুটছিল ঝর্ণা। এখনই যে মৃণালের কাছে পৌঁছতে হবে তাকে।